তরলাবালা, হাসান আজিজুল হকের শেষ উপন্যাস। তরলাবালা ছেলেমেয়ে নিয়ে নিজেদের দোতলা মাঠকোঠায় নিচের ঘরটিতে ঘুমুচ্ছিল। মাটির মাঠকোঠা, লাল মাটিতে লেপা, টকটকে লাল। উপরের ঘরটিতে কখনো কেউ থাকেনি। ঘন অন্ধকার তাতে ঠাসাই করে ভরা। তার মধ্যে কতকাল থেকে ডুবে লুকিয়ে আছে বাবলা কাঠের অকেজো লাঙল। ফলাটা আধা আধি ভাঙা, লম্বা ডান্টাটি নেই। অন্ধকারের মধ্যে খুব রাগী ব্যাপার। আলোতে বসে ওই ভাঙা ফলার কথা ভাবলেও গা শিরশির করে ওঠে। সমস্ত ঘরে একটি ঘুলঘুলিও নেই। ওখানে যাওয়ার জন্য ধ্যাবড়া চওড়া বিষম উঁচু কয়েকটা সিঁড়ি আছে। কতকাল আগে একদল ভেড়া আর ছাগল থাকত ওই ঘরে। লাফ দিয়ে দিয়ে উঠতে কিংবা নামতে গিয়ে একবার একটা বুড়ো পাঁঠা ঘাড় ভেঙে মারা গিয়েছিল। তরলাবালার কাছে অবশ্য ঘর তাদের একটাই। তার মনেও পড়ে না মাঠকোঠাটা দোতলা। সে সিঁড়ির কথা ভুলে গেছে। মনে পড়ার সীমানা পেরিয়ে গেলে যেমন অন্ধকার, দোতলার অন্ধকার ঘরটাও তেমনি অন্ধকার। তরলাবালা নিশুতি রাত ৩টেয় শুয়েছিল ৪ ছেলে ৩ মেয়ে নিয়ে তার শ্বশুরের ছাপ্পর খাটে। ১০০ বছরের খাট, মাটি কিংবা পাথর, কি দিয়ে তৈরি তা কেউ বলতে পারে না। শুধু এটুকু বোঝা যায় এটাকে ধ্বংস করা সম্ভব নয়। দুনিয়ার কোনো বস্তুই ওরকম দেখতে নয়। একদিকের পায়া না থাকায় বধূ বয়সে তরলাবালা কি যে কষ্টে একগাদা কালো পোড়া ঝামা ইঁট জোগাড় করেছিল তা বর্ণনা করা কঠিন। সেই সব ইট পায়ের বদলে সাজিয়ে দেয়া হয়েছিল। ইটগুলো এখন জমে পাথর হয়ে এলো। সময়ের হাওয়াতেই এরা পুড়ে কালো। পিঠের নিচের তক্তাগুলো পুরনো হাড়ের মতো ধবধবে সাদা রং এখন হয়ে গেছে। কিছু কিছু বাঁশের বাতা যোগ করতে হয়েছে। কাঁথা তেনাকানে ঢাকা শোয়ার জায়গাটায় শুধু চৌকো গর্ত। শেষ রোগা মেয়ে তপতী ফাঁক গলে একদিন নিচে পড়ে গিয়ে মরতে বসেছিল। মেয়ের কাঁধের, কোমরের আর কনুইয়ের হাড় খটখট বেজে ওঠে। ওই রকম হাড়ে ব্যথা পায় না কেউ। তপতী একটুও কাঁদে না। তবে ছেলেমেয়েরা বিছানায় গড়াগড়ি দিলে জল ছাড়া জল তরঙ্গের যে শুকনো আওয়াজ ওঠে সেটা কে বাজায়, তার ছেলেমেয়েরা না শ্বশুরের বাসার মামদো ভূত, তরলাবালা বুঝতে পারে না। সারা রাত এই বাজনা শুনতে হয় তাকে। শুনতে শুনতে কতবার মনে হয়েছে ছাপ্পর এই বিরাট খাট তার বাপের বাড়ির বুড়ো ষাঁড়টার মতো, যে চলাফেরা করলে শোনা যেত এইরকম হাড় খটাখট বাদ্য। তরলাবালার বাপের বাড়ির গাঁয়ে যেতে হতো জনহীন পোড়ো ধু ধু মাঠ দিয়ে, মাটির ছোট বড় পাহাড়গুলো উত্তর দিকে রেখে। গায়ে পৌঁছুতে পৌঁছুতে বারবার সব আলাদা হয়ে যায়। অন্যরকম পথঘাট, মাঠ, অন্যরকম গাছপালা। তরলাবালা সেই গ্রামে জন্মেছিল। ১৫ বছরে বিয়ের পর চলে এসেছে আর কোনোদিন সেখানে ফিরে যায়নি। গাঁয়ে ছিল একটা ষাঁড়, তরলাবালার ছোটবেলায় দেখা। কেমন ছিল সে তরলাবালা কেমন করে বলবে? পৃথিবীটাকে শিঙে ধরে আছে যে ষাঁড়, তেনার মতো। কিন্তু সেই তেনাকে তো তরলাবালা কোনোদিন দেখেনি। গাঁয়ের ষাঁড়টাকে দেখেই তেনার আন্দাজ করতে হতো। মাথা নিচু করে ষাঁড় যখন ঘাস খেত, বজ্রের মতো দুটো শিং থাকত আকাশে। ষাঁড়কে দেখাতো মাটি ল্যাপা এক কুঠরি নতুন বাড়ির মতো। এদিকের মাটি তো লাল নয়, ঘন মেঘের মতো ছাই কালো। নতুন মাটি ল্যাপা মোলায়েম ছনে ছাওয়া পিঠ উঁচু বাড়ি আস্ত ওই ষাঁড়ের মতো। তরলাবালা সারাদিন ষাঁড়ের পিছু পিছু। ওই গাঁয়ের সমস্ত গরু, ষাঁড়, বলদ, এঁড়ে, গাই বাছুর, সব ওই ওর মতো। মালিক তার কেউ নয়, বরং সেই সারা গাঁয়ের মালিক। দিন রাত ছাড়া থাকে। গায়েরা তার কাছে আসে, সে গাইদের কাছে যায়, কিংবা লোকেরা তার কাছে বকনাদের আনে। অশেষ প্রশান্তি তার, দু হাতে বিলিয়ে যায় গোধন। টাকশালের টাকার মতো, সবই একরকম, সবাই তার মতো দেখতে, কোথাও একটুকু হেরফের নেই। তরলাবালা হাড় খটাখট বিছানায় ৭ ছেলেমেয়ের পাশে শুয়ে শুয়ে তার কথা ভাবে, আর অন্ধকারে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। শিবকে পায়নি সে, পেয়েছিল শিবের বাহন। দুহাতে সন্তান বিলিয়ে গেছে,
আজও ৭-৭টি ছেলে মেয়ে তার, হয়তো আরও পেত। তরলাবালার দু চোখ দিয়ে গল গল করে তপ্ত অশ্রু ঝরতে থাকে। তার গায়ের ষাঁড় বুড়ো হয়ে গেল, দেহের কাঠামো একটু আলগা হল। মাটির বাড়ির দেয়ালে দেয়ালে ধারালো বৃষ্টি চিরুনির দাগ এঁকে দেয়। পাঁজরা বেরিয়ে যায় দেয়ালগুলোর, ঝড়ে নড়বড়ে করে দেয় ছনের চাল। চালের ওপর টিনের তৈরি মোরগ আর এক পায়ের ওপর দাঁড়িয়ে থাকতেও পারে না। বাতাসে বাড়ি কটর কটর দুলতে থাকে। তরলাবালা পিছু পিছু যায়। ষাঁড় মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এগোয় খটাখট শব্দে। আলগা কাঠামো, পাঁজরগুলো গুনতে পারা যায়। লেজ তুলে গোবর ছড়ে। মাটিতে পড়ার আগেই তরলাবালা গরম গোবর দুহাতের আঁজলায় ধরে ফেলে। 4 পা ছড়িয়ে ষাঁড় পেচ্ছাপ করে। তরলাবালা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। তারপর তার কাছে গেলে সে বজ্রের মতো শিং তুলে মাথা ঝাঁকায়। মাটি, আকাশ, গাঁ কেঁপে ওঠে। তরলাবালা ভয়ে বিবর্ণ হয়ে যায়। গাইবকন সামনে এলে তাদের মুহূর্তে বিদ্ধ করে ষাঁড় এগিয়ে যায়। ও যদি পৃথিবী ধরে রাখার ষাঁড় না হবে তো কে হবে? কোথায় যে কখন থাকে। এক রাতে সে ছিল তরলাবালাদের গোয়ালে। সারা রাত শুনেছিল গুদারার নৌকো ভাঙার শব্দ, খটাখট খটাখট। একবার শুনেছিল গম্ভীর ভোঁতা একটা গর্জন। তার পরের দিন সকালে আর তাকে দেখেনি, আর তাকে কেউ দেখেনি। কোনো দিন আর তাকে কেউ দেখল না। তরলাবালা এক মনে তার মনের ভেতরে কেঁদে ফিরছিল। বাবা, এই ষাঁড় তুমি কোত্থে পাইছিলা? তরলাবালা তার বাবাকে জিজ্ঞেস করেছিল। তাতে হাঁটুর উপরে ধুতি পরা জাম্বুবানের মতো দেখতে তার প্রৌঢ় বাপ উত্তর দিয়েছিল, এই ষাঁড় আমি খরিদ করছি না, এই ষাঁড় আমারে কেউ দেয় নাই। একদিন কোত্থে আইছিল জানি না। একেবারে তৈরি ষাঁড়, একদিনও বসিয়ে খাওন দিতে হয়নি, কেউ কোনোদিন বান্ধেনি অরে। ষাঁড় আমার না, এই কথা বলা ভুল হইবে। সে গাঁ ছেড়ে চলে যাওয়ার পরে তরলাবালার বিয়ে হয়ে গেল। ও তরি, ও ছুঁড়ি, তোর যে বিয়ে হইবে, রাধা যমুনারা তাকে বলে। ততদিনে তরলাবালার মাজা আর বুক ভীষণ ভারী। যে পথে হাঁটে সে, পথের মাটি মাতালের মতো দুলতে থাকে। তরলাবালা নিজেকে বইতে পারে না, কুটোর মতো ভেঙে যেন দুটো হবে। খাটো মোটা ডুরে শাড়ি পায়ের পাতা পর্যন্ত নামে না। শরীরের মাঝখানে থ্যালানে গর্তে শাড়ি জড়ো হয়ে পড়ে থাকে, আর কোমরের নিচে যেন বা ফেটে যাবে এমন চওড়া তরলাবালার নিতম্ব। ততদিনে তরলাবালা সব চিহ্ন জেনে ফেলেছে। গরু ছাগল কুকুর বেড়ালদের সঙ্গম, মোরগ মুরগি চিল চড়াই পাখিদের মেশামেশি। তরলা জানতে পারে পুকুরের পানি শুকিয়ে যায়। বছরের শেষে মাঠ হলুদ হয়ে আসে, শুকনো খড়ে মাঠঘাট উঠোন ভরে যায়। মরে যাওয়া অশ্বত্থের শুকনো ডালে বসে দুপুরবেলায় বিনিয়ে বিনিয়ে ঘুঘু কাঁদে। তারপর আবার ফিরতি স্রোত শুরু হয়। গরু বাছরে উঠোন ভরে ওঠে, মাটি ফুঁড়ে কোটি কোটি ধান কণা বেরিয়ে আসে। তারপর আবার ফিরতি স্রোত শুরু হয়। গরু বাছরে উঠোন ভরে ওঠে, মাটি ফুঁড়ে কোটি কোটি ধান কণা বেরিয়ে আসে। তরলাবালা একদিন বাঁদর আর গোখরো সাপের খেলা দেখতে মধ্য পুকুর পাড় ঘুরে যেতে গিয়ে বাঁশঝাড়ের অন্ধকার কোণে একটা বড় অজগরের হাতে পড়ে। পা থেকে পেঁচিয়ে পেঁচিয়ে অজগর যখন তরলাবালার বুক পর্যন্ত পৌঁছেছে, তখন সে পৃথিবীর ভেতর থেকে একটা জোর পায়। অজগরের বাঁধন আপনি আপনি খসে পড়ে। তরলাবালা তার মুখে ৭-৭টা লাথি মেরেছিল। এরপর তার বিয়ের কথা। তরলাবালাকে যে লোকটা বিয়ে করতে এসেছিল সে ছিল পালকিতে। বরযাত্রীদের প্রত্যেকের হাতে ছিল মোটা মোটা লাঠি। তাদের কোমরে বাঁধা শুকনো চিড়ে আর গুড়। জঙ্গলের ওপার থেকে শিশির ভেজা শালপাতার ঢাকা পথ ধরে তারা এসে পড়েছিল ঘুটিং আর খোলামমোড়া ন্যাড়া মাঠে। দূর থেকে পাহাড়ের মাথাতেও একবার দলটাকে দেখা গিয়েছিল। তরলাবালাদের গোয়ালের পাশের বৈঠকখানায় সন্ধ্যের অন্ধকারের মধ্যে ডাকাত দলের মতো বর আর বরযাত্রীরা বসে রইল।
গোয়ালের মধ্যে শুকনো খড়ের আগুন জ্বালিয়ে বেহারারা বসল মদে। মাঝ রাতে লগ্ন এলে তরলাবালাকে পিঁড়িতে বসিয়ে ঘোরাতে লাগল ভাইরা। তার নিতম্ব আর পিঁড়িতে ধরে না। স্ফীত বুকের কলকল শব্দে কানে তালা লাগার জোগাড়। রাত কেটে গেলে সকালে স্ত্রী আচার শেষে তরলাবালার যাওয়ার সময় এলে মা কাঁদে, বাপ কাঁদে। তরলাবালা কি দিয়ে কার কি দেনা আর শুধবে? শুধু কাঁদে আর মায়ের গলা জড়িয়ে ধরে, বাপের কাঁধে মাথা রাখে, মাটিতে মাথা কোটে, ভাইদের চুমু খায়। তারপর মাটি দোলাতে দোলাতে বরের সঙ্গে পালকিতে ওঠে। দিনটা যায় খুদে খুদে গাছে ভরা মাঠ পেরোতে। জঙ্গলে ঢুকলে রাত আসে। মশাল জ্বালিয়ে লাঠি হাতে বরযাত্রীরা মাঝে মাঝে হাঁক ছাড়ে। দুবার চিড়ে ভিজিয়ে গুড় আর মর্তমান কলা মাখিয়ে খাওয়া হয়। ঘুমের মধ্যে তরলাবালা স্বপ্ন দেখে তাদের গাঁয়ের ষাঁড় ফিরে এসেছে, কোথাও স্থির থাকছে না, গাইদের পিঠের উপর দিয়ে টপকে চলে যাচ্ছে। কিন্তু চলে যাচ্ছে না সে সত্যি, মাথা নামিয়ে ঘাড় ঝাঁকিয়ে বারবার ফিরে আসছে। বসে বসে ঘাড় গুঁজে ঘুমুতে ঘুমুতে দেখা স্বপ্ন এমনই ছেঁড়া খোঁড়া যে সকালে দিনের আলোয় কিছুতে আর তাদের জোড়া দেওয়া যায় না। রোদ খানিকটা সাদা হয়ে উঠলে পালকিতে বসে তরলাবালা তার রাতের স্বপ্নের টুকরোগুলোকে সাদা তেনার ফালির মতো ভেসে যেতে দেখল। সন্ধ্যের দিকে যখন সে স্বামীর বাড়িতে পৌঁছয়, ওই লাল মাটিতে লেপা টুকটুকে লাল মাঠকোঠা বাড়ি, ভেতর দিকের উঠোন মাটির দেয়াল ঘেরা, তার গায়ে পুঁইলতাটা বুড়িয়ে মোটা মোটা দড়ি হয়ে গেছে, ফলগুলোতে গাঢ় বেগুনি রং। সেই বাড়িতে পৌঁছয়। একমাত্র এক পিসি তাকে বারণ করে। ধান দুর্বানে শাঁখ বাজায়। পিসি দেখতে লম্বা, নৌকার লগির মতো, সাদা শাড়ি জড়ানো, শাড়িতে শ্যাঁতা গন্ধ, পচা শামুক গুগলির মতো। যৌবনে পিসি চিলের কাছ থেকে চোখ চেয়ে নিয়েছিল। এখন পিসির বয়স হয়েছে, দুখানি গলা বসা। সন্ধ্যের আকাশে পিসিকে কি মানুষ মানুষ দেখায়। স্বপ্নের কিছুমাত্র তখন আর তরলাবালার নেই। স্বপ্ন কাকে বলে তা যেন সে কখনোই জানে না। পায়ে জল দাও মাইয়া। দাওয়ার নিচে একখণ্ড লাল পিঠ উঁচু পাথরের উপর দাঁড়ালে পিসি পায়ে পানি ঢেলে দেয়। তারপর তাকে ঘরে নিয়ে গিয়ে খাটের উপর বসিয়ে বলে, আমরা সব খাইয়া ফেলাইছি, সকলই খাইছি। মা বাপ ভাই বোন কেউ নাই, জম কেউরে বাদ দেয়নি, শুধু আমারে ভুইলা রইছে। এই বলে সে পালকি বেহারাদের বিদায় করতে যায় ধামা ভর্তি চাল ডাল আলু আর কাঁসার বড় বাটিতে গুড় নিয়ে। ঘরের মধ্যে রাত দীপ দীপ করে। এক গলা ঘোমটা দিয়ে খাটের উপর তরলাবালা কাঠ হয়ে বসে থাকে। হ্যাঁ গো মা, মাগো, হ্যাঁ গো মা, মাগো বলে বিনি শব্দে কাঁদতে কাঁদতে রাত আর একটু বাড়লে তরলাবালার বুকের মধ্যে একটু একটু সাড়া জাগে, আর খানিক পরে কান্নাটুকু পিদিমের ধোঁয়া ভরা শিশের মতো তার শ্বাসনালী বেয়ে উপরের দিকে উঠে এসে নিঃশ্বাস বন্ধ করে দেয়। তরলাবালা বড় একটা কাঠের পুতুলের মতো খাটের ওপর কাত হয়ে পড়ে যায়। শুধু তার একটি হাঁটু খোঁচ উঁচু হয়ে থাকে। গলা শুকিয়ে কাঠ। আবার একটা স্বপ্ন দেখতে থাকে তরলাবালা। অনেক রাত তখন, প্রচণ্ড পিপাসায় ভরা সেই স্বপ্ন। স্বপ্নের মধ্যেই তরলাবালা উঠে বসে পালঙ্কের রেলিংয়ে ঠেস দেয়। কি স্পষ্টই না দেখে সে তাদের গাঁয়ের সেই ষাঁড় দরজার ধনকোঠায় এসে দাঁড়িয়েছে। ঠিক সেই মেঘের মতো বর্ণ, বজ্রের মতো শিং দুটো মাথায় পোঁতা। একবার মাথা ঝাঁকিয়ে মাঠ কোঠা কাঁপিয়ে ভেসে চলে আসে সে তরলাবালার কাছে। ঘামে ভেজা নাক তরলাবালার গলার ওপর ঠেকিয়ে নরম গলায় বলে, আমার নাম জানো না তুমি? তোমারে বিয়া কইরে আনলাম, আর আমার নাম জানলা না তুমি? মানসে কইবে কি? আমার নাম তোমারে কই তরলাবালা, আমার নাম সড়ানন। আজ রাত্রকাল আমাদের জন্য কাল রাত। আজ রাইতে তোমার কাছে আমার আইতে নাই, কিন্তু আমাদের তো আর ঘর নাই। পিসি বারান্দায় শুইছে। আমার বড় তেষ্টা পাইছে তরলা, তরলা আমার রানী।
এইসব কথা নরম গলায় বলতে বলতে সরানোর নামের সেই ষাঁড় আলগোছে লাফ দিয়ে পালঙ্কে উঠে আসে। এক ঝটকায় তরলাকে মখমলের মতো নরম ঘামে ভেজা সাদা লোমে ভরা বুকের নিচে টেনে নেয়। স্বপ্নের মধ্যেই তরলার মনে হয় তার তো সবই জানা আছে, এখন তার ভীষণ কষ্ট হবে, ছিঁড়ে ছুঁড়ে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়বে সে, আর টকটকে লাল রক্তে ভেসে যাবে সে। কিন্তু সে তো তাই চায়। কি যে অসহ্য আনন্দ হবে তার, রোমশ শারীরিক আনন্দ কিছুতেই তার শরীরে ধরবে না। কলকল শব্দে চারিদিকে প্রবাহ ছুটতে থাকবে। তরলা তখনই গলতে শুরু করে। টুসটুসে পাকা আমের সবটুকু রস টেনে নিলে যেমন তা চুপসে যায়, তরলার সমস্ত জীবনের জন্য ঠিক তেমনিই চুপসে যায়। শুধু একটা কথাই তার মনে হয়, জেগে গেলে সে দেখবে এসব কিছুই সত্যি নয়। কিন্তু আর কোনোদিন সে জাগবে? স্বপ্নের মধ্যেই এরকম মনে হয় তার। হায়, তবে কি স্বপ্নই দীর্ঘ ক্লান্তিকর? স্বপ্নই কি সরু সুতোর মতো সমস্ত জীবন ভর চলতে থাকবে, আর জীবনের সব ঘটনাই সেই স্বপ্ন সুতোর সঙ্গে গিট পাকিয়ে পাকিয়ে মৃত্যু পর্যন্ত পৌঁছবে? তারপর মৃত্যুর অন্ধকারের মধ্যে সেঁধবে, অন্ধকারের সমুদ্রে মিশে যাবে। তখন তখনও কি জাগবে না তরলা? ঘরের পশ্চিম কোণে শালকাঠের দরজা, সেটা বজ্র আঁটুনিতে বন্ধ। পূবে একটা বড় জানালা, তাতে একজোড়া সেগুন কাঠের পাল্লা বৃষ্টিতে চিরুনির মতো দাগে ভরা। কিন্তু কিন্তু জানালায় কোনো গরাদ নেই। সকাল হলেও ভীষণ আঁধার। জানালার দুই পাল্লার মাঝখানে সরু চিড়ের মধ্য দিয়ে তীক্ষ্ণ একটা আলোর ফলা বিছানায় এসে পড়লে তরলাবালা দেখে তার গলে যাওয়া শরীরের তরল বিছানার এখানে ওখানে জমে আছে। সারা রাতে সব পড়ে গেছে। হাত না দিয়েও সে বুঝতে পারে ভীষণ ঠান্ডা। পালকের মতো হালকা শরীরটায় সে বিয়ের শাড়িটা জড়িয়ে নিয়ে ভালো করে চেয়ে দেখে অনেক লম্বা বিশাল চেহারার এক কালো মানুষ তার পাশে শুয়ে আছে। তার দুই হাত আর দুই পা যেন শরীর থেকে খোলা আছে। ইচ্ছে করলেই কুড়িয়ে নিয়ে জানালা দিয়ে বাইরে ফেলে দেওয়া যায়। তরলাবালা খুব ভালো করে জানল এই তার স্বামী সরানন। কাল রাত্রি সে মানেনি। সেই লোক সরানন ঘুম ভেঙে উঠে বসে, পিটপিট করে চেয়ে দেখে তরলাবালাকে। একটি কথা নেই তার মুখে। বিয়ের দিনেও দাড়ি কাটেনি। কালো কালো ধারালো লোহার তার বেরিয়ে আছে দুই কালে। উঠে বসে একবার সে আড়িমুড়ি ছাড়ে। ফটাফট শব্দে কাঁধ থেকে হাতের জোড় খুলে আসছে না প্যাঁচ কেটে শক্ত হয়ে আটকে যাচ্ছে ঠিক বোঝা যায় না। লম্বা একটা ঠ্যাং বাড়িয়ে যখন সে খাট থেকে মাটিতে নামতে যায়, মাজা ভেঙে সেই পেল্লায় খাট হুড়মুড় করে খসে পড়ে। দুই লম্বা ঠ্যাং তাড়াতাড়ি মাটিতে এনে সরানন তালগাছের মতো দাঁড়িয়ে পড়ে। দুই হাত কোমরে রাখে আর মাটিতে হুমড়ি খেয়ে পড়া তরলাবালার দিকে সরু চোখে একদৃষ্টে চেয়ে থাকে। বাবার আমলের খাট, ভাঙে কেমনে? এই বলে সরানন তরলাকে অনেকটা দূর দিয়ে ঘুরে শালকাঠের দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। পিসি তখন লাল মাটির দাওয়ায় পা ঝুলিয়ে হয়ে বসে আছে। প্রমাণ সাইজের সাদা ধুতি হাঁটুর নিচে নামেনি। তা বুক পিঠের দিকে তার খেয়াল করার দরকার নেই। সরানন তার কাছে গিয়ে খুব হাঁকড়ে বলে, পালঙ্কটা তো গেছে গিয়া পিসি, বউ ভাঙ্গিয়া সারছে। বাবাদের আর কিছু থাকবে না পিসি, এখন বাবার বইন তুই গেলেই হয়। বউরে দুঘা দি পিসি। পিসি শুধু বলে, আজ থাকুক না, সকালটা আজ উপাস থাক। সেই যে তরলা বাড়ি থেকে বেরুলো জোগাড় যন্ত্রে, সারা জীবন আর তার ছুটি মিলল না। দিঘির পাড়ে অশ্বত্থতলা থেকে কুড়িয়ে আনল এক গাদা পোড়া কালো ইট। পালঙ্কের ভাঙা পাটা সরিয়ে সেখানে থাক দিয়ে সাজিয়ে রাখল সেগুলো। পানি আনল পুকুর ঘাট থেকে, কোঁচড় ভরে তুলে আনল কলমি শাক। সন্ধ্যের মধ্যে সব তার জানা হয়ে গেল। দুপুরের পরে পিসি তাকে খেতে দিয়েছিল গরম ভাত, পাতলা ডাল আর ধুঁধুলের তরকারি, আর বিকেলের মধ্যে সরু সরু পোড়া কালো আঙুল তুলে দেখিয়ে দিয়েছিল তাদের সমস্ত সহায় সম্পত্তি। বলেছিল প্রথম সম্পত্তি হইল গিয়া সরানন,
ওই তোর সব বউ, একটু বদরাগী, তবে এমনিতে খুব ভালা, সাত চড়ে রানী। তবে ওড়বার পারে জানবি, আর আমি কইতাম না, কিন্তু শরীরে তার অনেক ক্ষমতা। ওর বাবা আমার দাদার অমনি ছিল। পিসি কত জানে, তরলা অনেক জানলেও আর কত জানবে। গলায় কণ্ঠির মালা দেওয়া পিসির ছোট্ট ন্যাড়া মাথা এত উপরে যে উঁচু করে তার দিকে চাইতে চাইতে তরলার ঘাড় ব্যথা হয়ে যায়। পিসি তাকে দিঘি দেখায়, তরলা ওখান থেকে জল নিতে পারে, ঘটি বাসন মাজতে পারে, স্নান করতে পারে, কলমি শাক তুলতে পারে, আর সন্ধে হলে উত্তর পাড়ে আম জাম বেলতলার নিচে ঘাটে বসতে পারে। আর কোনো অধিকার নেই তাদের ওখানে। পিসির বুকে স্তনের দুটি শুকনো বোঁটা ছাড়া আর কিছু নেই। স্বচ্ছন্দে বুক আলগা করে শীর্ণ হাতের তর্জনী তুলে একজোড়া মরকুটে খুদে সাদা বলদ দেখিয়ে বলে, ঠাকুরদার আসিল ৫১ বিঘা জমি, বাবা তারে করল ১৪, দাদা খাইছে ৪ বিঘা, আর তুই বৌমাগি ১ ছটাক যদি খাস, মুখে রক্ত উঠে মরবি। এখন ১০ বিঘা আবাদ করে ঘরের এই বাছুর দুইটা, নিজের পেটে সব না দিয়া ওদের যত্ন করবি। বলতে বলতে পিসি রাগে দাঁত কিড়মিড় করে তরলাবালার গলা টিপে ধরতে আসে। তাড়াতাড়ি করে সরে যায় তরলা। বলদ দুটো একসঙ্গে উঠে দাঁড়ায়, একসঙ্গে ছ্যাড়ায়, ভর ভর শব্দ আসে। কোনো দিকে খেয়াল না করে তারা স্রেফ শুকনো খড় চিবিয়ে খায়। সন্ধে ঘনিয়ে এলে পিসি আর একবার কথা বলে। মোদের মাঠকোঠার উত্তরে আছে ২ বিঘা ভিটা জমিন, বেগুন কুমড়ো লাউ শাক এইসব হয়। একবার সরানন বিক্রি করতে চাইছিল, তবে পারেনি বিক্রি করতে। আইয়ুব খান রাজা হিন্দু জমি রেজিস্ট্রি বন্ধ করে দিছিল। আগে রাজার কাজীর হুকুম হইলে তবে বিক্রি করা যাইব। কথা শুনছিল না তখন তরলাবালা। তার খালি আফসোস, বলদ দুটোর নাদ এক্কেরে নষ্ট হইল। দুহাত পেতে ধরলে খানিকটা অন্তত হাতে থাকত। হায় হায়, পিসি বলে চলে, ওই ২ বিঘা জমিনে লোকের বড় লোভ। তারে কি কয় জানোস, বিক্রি যদি নাই করতে পারিস সরানন, টেহারাক দখল দে। কত টাকা চাষে লম্বুশালা, ওইটুকু জমিন বেশে ৭ তলা দালান তুলবি। এই হালা আয়ুব খান এই মালাউন হালাদের তাড়ায়ও না, আবার জমি জমা বেচবারও দেয় না। শালার হাগা আসছে, হাঁকবি না? দে সরাং, ২০০০ ধরে দিতেছি। দলিল ফলিলের দরকার নাই, দখল পাইলেই তো হয়। পরে কখনো দলিল হইব। সরানন বলে, ঠিকই কইছস তোরা, বাবা কইছিল এই জমিনটা বাড়ির হাগার জমি করব। মোর সোয়াল পোয়াল হইবে ১২টা, লাইন দিয়ে হাঁকতে বসবে। জমি বিচবে কেডা? সরকারের হুকুমের জন্য মোর ইয়া কাঁপতেছে।